সত্যিটা তুলে ধরতে গেলে আমার পেছনে কথা প্লিজ না বলে আমার সামনে এসে বলুন। ভোট দিয়ে যে নিজের সময়টা নষ্ট করব সেই সময়টা আমার নেই বেসিক্যালি। তোমাকে চটি চাটা আখ্যাও দেওয়া হয়েছে, তো এই বিষয়ে তুমি কি মন্তব্য করো? ড্রয়িং রুমের বুকশেলফে দুনিয়া কাঁপানো 10 দিন বা ম্যাক্সিম গোর্কির মা সাজিয়ে রেখে নিজেদের বড় বড় বিজ্ঞ স্বঘোষিত তথাকথিত বামপন্থী বলে মনে করে। যে অর্পিতার গলার অবস্থা খুবই খারাপ ছিল প্রথমে এই গানটা করার জন্য একটু তোলা। আমার পরবর্তী যে প্রজেক্টটা আসছে ওটা হবে বাংলার প্রথম কমপ্লিট। আপনি কি তৃণমূলী নাকি বাম বিরোধী? মনে পড়ে সেই সুপুরি গাছের সারি, তার পাশে মৃদু জ্যোৎস্না মাখানো গ্রাম, মাটির দেয়ালে গাঁথা আমাদের বাড়ি, ছোট ছোট সুখে সিদ্ধ মনুষ্কাম। মনে পড়ে সেই সুপুরি গাছের সারি, তার পাশে মৃদু জ্যোৎস্না মাখানো গ্রাম, মাটির দেয়ালে গাঁথা আমাদের বাড়ি, ছোট ছোট সুখে সিদ্ধ মনুষ্কাম। নমস্কার, আমি স্বর্ণালী, আপনারা দেখছেন সময় 365। এই মুহূর্তে আমি রয়েছি যাদবপুরের ইংডম ক্যাফে অ্যান্ড ট্যাটুতে, এবং আমার সাথে রয়েছে এক বিশিষ্ট শিল্পী, যিনি হলেন সহজ পাঠের কর্ণধার নীলাঞ্জন ঘোষ। আমি দাদার কাছে সরাসরি যাব। দাদা, সময় 365 এসে আপনার কেমন লাগছে? আমার তো খুব ভালোই লাগছে। আর তোমাদের সহযোগিতা আজকে আমরা পেয়েছি, আমাদের সহজ পাঠের পুরো টিম পেয়েছে, এই জন্য আমরা যথেষ্ট কৃতজ্ঞ তোমাদের চ্যানেল ও সময় 365 কাছে। দাদা, 2024 4 জুন লোকসভা নির্বাচনের ফল প্রকাশ, তারপরে অভয়ার কাণ্ড, এবং তারপরে এই মুহূর্তে যা চলছে চাকরি দুর্নীতি, এবং সেখানে দেখা গিয়েছে যে সংখ্যাগরিষ্ঠ মানুষ যে কথা বলছে তার বিপরীতে গিয়ে তুমি কথা বলছো এবং ফেসবুকে সেটা নিয়ে লেখালেখিও করছো। সেখানে দাঁড়িয়ে তোমাকে চটি চাটা আখ্যাও দেওয়া হয়েছে, তো এই বিষয়ে তুমি কি মন্তব্য করো? হ্যাঁ, এবার যদি মানে সত্যিটা তুলে ধরতে গেলে চটিচাটা হতে হয়, মানে তার আগে তোমাকে একটা তথ্য দিয়ে সবাইকে তথ্যটা দিতে চাইছি যারা ইন্টারভিউটা দেখছে। 2000 সালে আমার ভোটার লিস্টে নাম উঠেছিল। তার 2001-এর ভোটে আমার জাস্ট একটা এক্সপেরিমেন্টালি আমি ভোট দিতে গেছিলাম যে ভোট দেওয়াটা কেমন হয়। তখন এইসব সোশ্যাল মিডিয়া এত মোবাইল ফোনও ছিল না, ক্যামেরা মোবাইলও ছিল না, আর ডিজিটাল ক্যামেরাও তখন আসেনি তখন 2001। হ্যাঁ, আমি কিন্তু 2001 থেকে 2025-এর মধ্যে কোনো ভোট দিতে যাইনি, কারণ আমার তো সময় নেই, বা ভোট দিয়ে যে নিজের সময়টা নষ্ট করব সেই সময়টা আমার নেই বেসিক্যালি। তার থেকে বরং আমি টিভিতে কোনো ভালো গান শুনবো, ইউটিউবে, বা ভালো কোনো বই পড়বো, বা ভালো নতুন কোনো একটা সাবজেক্ট নিয়ে আমি কারোর সাথে আলোচনা করবো। ঠিক আছে, নাম্বার 1। নাম্বার 2, সংখ্যাগরিষ্ঠ মতবাদের যে প্রবক্তা যারা, তথাকথিত প্রবক্তা যারা, এবার তারা কারা? এই যে এক শ্রেণী ব্রাহ্মণ্যবাদী, নারী বিদ্বেষী, প্রান্তিক মানুষ বিদ্বেষী মানুষ, তথাকথিত শিক্ষিত মানুষ যারা সরকারি চাকরি করে, তাদের বাড়ির ড্রয়িং রুমের বুকশেলফে দুনিয়া কাঁপানো 10 দিন বা ম্যাক্সিম গোর্কির মা সাজিয়ে রেখে নিজেদের বড় বড় বিজ্ঞ স্বঘোষিত তথাকথিত বামপন্থী বলে মনে করে। আমি এই শ্রেণীর লোকেদের কাছে ট্রোলড হয়েছি। হ্যাঁ, এবারে শুধু ট্রোলড হইনি, আমার স্ত্রী, আমার পরিবারকে নিয়ে নানা রকম মিথ্যা কুৎসা করা হয়েছে সোশ্যাল মিডিয়াতে। কেন কি? তারা প্রান্তিক মানুষ বিরোধী, ব্রাহ্মণ্যবাদী ও নারী বিদ্বেষী। ঠিক আছে, এইটার জন্য আমি, হ্যাঁ, এবার সত্যি কথা বলতে একটা সময় আমি খুবই একঘরে হয়েছিলাম, কিন্তু আমার কর্মস্থলে আমার সহকর্মীরা, আমার কাছের মানুষ, আমার পরিবার, আমার বন্ধু বান্ধবরা যারা আমাকে ব্যক্তিগতভাবে চেনে, হ্যাঁ, বা আমার সহজপাঠ পরিবার আমার পাশে সারাক্ষণ থেকেছে, বা আমাকে বুঝতে দেয়নি যে আমাকে নিয়ে যে এই যে একটা নেটে ফেসবুকে আমাকে এত ধরনের খাপ পঞ্চায়েত বা এত কুৎসা করা হচ্ছে, এবার এটার এফেক্ট আমার বা আমার পরিবারের উপর আসতে পারে। কি হচ্ছে ব্যাপার? আপনি সাধারণত রাজ্যের সরকার তাদের হয়ে কথা বলেন, তো আপনি কি তৃণমূলী নাকি বাম বিরোধী?
দেখুন, বাম বিরোধী, এখানে এই কথাটা খুব বড় কথা এটা, হ্যাঁ, যে বামপন্থা বেসিক্যালি যেটা বলতে গেলে যে বামপন্থা এই যে মার্ক্সবাদ বা কার্ল মার্কসের লেখা ডাস ক্যাপিটাল, বা ওই যে আমি আগের দুটো বইয়ের নাম বললাম যে ম্যাক্সিম গোর্কির মা, বা লু রিড, জন রিডের দুনিয়া কাঁপানো 10 দিন, ওই বইগুলো বেসিক্যালি ছিল সোভিয়েত প্রোপাগান্ডা। হ্যাঁ, বেসিক্যালি এগুলো হয় না মার্ক্সবাদ বলে বা কমিউনিজম বলে যেটা, বা সাম্যবাদ বলে আমরা যেটা মনে করি, বা যেটা আমাদের বোঝানো হয়েছিল এই স্বাধীনতার পর থেকে সেকুলারিজম বলে যেটা বোঝানো হয়েছিল, কিন্তু ওগুলো যে বেসিক্যালি একটা ইউটোপিয়া, একটা বাচ্চা ছেলে ভোলানো, শিশু ভোলানো একটা কথা, সেটা আমি আজকে এই মধ্য 40-এ এসে আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি যে এটা যে ছোটবেলা থেকে আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের পরিবার, আমাদের চারপাশের লোকজন যে আমাদের সব দিক থেকে, মিডিয়া, ইভেন সিনেমা, থিয়েটার, যে সব দিক থেকে ভুল বুঝিয়ে আমাদের ছোটবেলা কচি মাথায় যখন জ্ঞান বুদ্ধি সেরম ছিল না, কিভাবে আমাদের ভুল বোঝানো হয়েছিল, এই হচ্ছে ব্যাপারটা। কিন্তু বামপন্থা সমাজবাদ বলে যে আদৌ যে কিছু এক্সিস্ট করে না, বা সেকুলারিজম বলেও যে কিছু এক্সিস্ট করে না, এটা আমি এই মুহূর্তে, আমি এই মধ্য 40-এ বলছি, এই মধ্য 40-এও এসে বলছি, হাড়ে হাড়ে টের পাচ্ছি আমি। এখন আমি পুরো এটা স্যাঙ্গুইন যে না, এবার এর জন্য আমাকে সাম্প্রদায়িক বলুন বা যাই বলুন, বাম বিরোধী বলুন, চটিচাটা বলুন, তৃণমূলী বলুন, যাই বলুন, আমার কিচ্ছু যায় আসে না। এত বাম বিরোধিতা এবং তথাকথিত বামপন্থী মনোভাবাসম্পন্নের বিরুদ্ধে গিয়ে আপনি যে কথা বলেন, তো এই বিষয়ে অনেকেরই সেটা পছন্দ নয়। হুম। সে বিষয়ে আপনি কি বলবেন? এই প্রশ্নটার উত্তর আমার আগের দুটো প্রশ্নের উত্তর মধ্যেই আছে। একটু যারা ইন্টারভিউটা দেখছেন তারা অলরেডি উত্তরটা পেয়ে গেছেন। সম্প্রতি আপনার ইউটিউব চ্যানেলে দৌলত দিয়ার চিঠি যে রিলিজ হয়েছে, এবং সেখানে দেশ বিদেশ মহলে সেটা ভীষণভাবে সাড়া ফেলেছে। আগামী কাজ নিয়ে আপনি কি ভাবছেন? হ্যাঁ, এবার এইটা হচ্ছে এই দৌলত দিয়ার চিঠি, এটা হচ্ছে সম্পূর্ণভাবে সহজপাঠ পরিবারে, যে পরিবার যারা সহজপাঠে প্রথম থেকে আছে, একদম আদি থেকে, বা তারও আগে আমার সাথে সহজপাঠ তৈরি হওয়ার আগেও আমার সাথে কাজ করেছে, যারা আমার সাথে পারিবারিকভাবে যুক্ত বা একটা ভালো বন্ধুত্ব আছে, যেমন অর্পিতা, অমৃতাদি, অনির্বাণের সাথে অনেক পরে আমার বন্ধুত্ব, সেটাও অর্পিতার সূত্রে। যাই হোক, অনির্বাণের সাথে আমার যথেষ্ট ভালো একটা বন্ধুত্ব আছে। এছাড়া আমি নিজে একজন সার্টিফাইড এআই প্রফেশনাল। এইটা হচ্ছে এই দৌলত দেওয়ার চিঠি অডিওটা পুরো অর্গানিক। হ্যাঁ, অডিওটা যেটা ভয়েস, বা একটা 8টা গান আছে, ফিমেল ভয়েসে 7টা, সেটা অর্পিতা গেয়েছে, মেল ভয়েসে একটা, সেটা অনির্বাণ গেয়েছে। আর পুরো এইটার পেছনে যে যা আমি শুধু লিখেছি, আর পুরো প্রোডাকশনটা কোঅর্ডিনেট করেছি, আর ভিডিওটাই পুরো এআই কোঅর্ডিনেশনটা আমি করেছি, আর কিছু না। এইটার পেছনে যে মূল এফোর্ট, মানে ডিরেকশন থেকে শুরু করে, মানে গান নির্বাচন থেকে শুরু করে, যার কণ্ঠদান, মানে ভাষ্যপাঠ যার, বা সে এখানে থাকেন না, সুদূর আমেরিকা থেকে, মানে আমার সাথে তিনি 1 মাসের জন্য এসেছিলেন, প্রচণ্ড বিজি শিডিউলের মধ্যে আমার সাথে গিয়ে উনি এটা রেকর্ড করেছেন, প্রচণ্ড ব্যস্ততার মধ্যে যাওয়ার আগের দিন। বা আমেরিকা থেকেও, মানে ক্যালিফোর্নিয়া থেকে রেগুলার ফোনে মেসেজে আমার সাথে যোগাযোগ করে এই ব্যাপারে গাইড করেছেন। এছাড়া অর্পিতা, অনির্বাণ আমাদের সাথে প্রচণ্ড রকমভাবে সহযোগিতা করেছে। যেমনি অর্পিতা আগের ইন্টারভিউতে বলেছে যে অর্পিতার গলার অবস্থা খুবই খারাপ ছিল, প্রথমে এই গানটা করার জন্য একটু দোনামোনা করছিল। এবার আমার বা আমাদের পারিপার্শ্বিক, আমাদের বন্ধুত্ব সার্কেলটা কমন, সবার অনুরোধে উপরোধে যাই বলুক, বলো না কেন, যে মানে এই অ্যান্টি ডাক্তার দেখিয়ে অ্যান্টিবায়োটিক খেয়ে, সত্যি কথা বলতে আমাদের অনেকগুলো রেকর্ডিংয়ের ডেটও ক্যান্সেল হয়েছে। যে আমরা ওই যে আমি অর্পিতার কাছে এটা যথেষ্ট কৃতজ্ঞ, যে 3 ঘন্টায় 7টা গান রেকর্ড করা যায়, এটা অনেক বড় বড় শিল্পীও পারেননি। এটা আমি মানে যেটা সেরকমভাবে সবচেয়ে বড় কথা, ওই রেকর্ড করার আগে অর্পিতার কাছে কিন্তু ট্র্যাকগুলো হাতে ছিল না, কারণ স্টুডিও থেকে ট্র্যাকগুলো তখন রেডি হয়নি। মানে ট্র্যাকগুলো, মানে অর্পিতা গাইছে, ট্র্যাকগুলো হেডফোনে শুনছে। হ্যাঁ, মানে ওই অবস্থায় কোনো, শুধু গানটা ওর তুলে গেছিল। এবার ওই কি ট্র্যাকে যাচ্ছে কি না যাচ্ছে, আর বেসিক একটা কর্ড লাইন ওকে পাঠিয়ে দেওয়া হচ্ছিল।
সেখান থেকে আমি অর্পিতার কাছে অর্পিতা অনির্বাণের কাছে আমি, আর অনির্বাণ ব্যাপারটা হচ্ছে অনির্বাণ প্রথমে গান গাইতে একটু নাড়াচ্ছিল, এবার অর্পিতা আর আমার জোড়াজড়িতে আর অনির্বাণের স্ত্রী সুকন্যার কাছেও আমরা কৃতজ্ঞ যে সুকন্যা আমাদের নানাভাবে উৎসাহ দিয়ে নানা রকম পজিটিভ পরামর্শ দিয়েছে আমাদের এই প্রজেক্টের পেছনে, গ্রাফিক্সের পেছনে, গানের পেছনে, অনেক কিছুর ক্ষেত্রে। বা এই অনির্বাণ সুকন্যা আর আমার উৎসাহে বা অর্পিতার গাইডেন্সে যে অনির্বাণ এই গানটা এত সুন্দর করে ওয়ান টেক ওকে করেছে, এই জন্য অনির্বাণের কাছে আমার বিশেষ কৃতজ্ঞতা। আচ্ছা, তোমার প্রিয় বন্ধু 2 নিয়ে যদি দর্শকদের তুমি কিছু বলো। হ্যাঁ, দর্শকদের আমি কিছু নতুন করে বলার নেই, কেন প্রিয় বন্ধু 2 2023-এর 23শে জুলাই ভোকাটা বলে একটা ওয়েবজিনে পাবলিশ হয়েছিল। সেইটা ছিল 1998 সালে অঞ্জন দত্ত, নিমা রহমান ও পরশ পাথরের একটা জয়েন্ট শ্রুতি নাটকের সাথে একটা গানের যে ব্যবহারে একটা নতুন একটা এক্সপেরিমেন্টাল প্রচেষ্টা হয়েছিল, সেটা একটা রেকর্ডেড ক্যাসেট হিসেবে বেরিয়েছিল। সেটা ওই সময় যারা পড়াশোনা করেছে, অনেক ফার্স্ট ইয়ারে পড়ি কলেজে, তো আমার সাথে এই অর্পিতা বলুন বা অমৃতাদি বলো, এরা সব একই সময় আমরা আগে কিছু পাস করেছি বা পড়াশোনা করেছি, তখন নিজেদের চিনতাম সেটা অন্য প্রশ্ন। কিন্তু যেটা হচ্ছে অমৃতাদি ওই প্রজেক্টটাও আমার সাথে যুক্ত ছিলেন, উনি পুরো মানে এই সঙ্গীত চয়নের কাজটা করেছেন। আমি 2023-এ ওটা যেহেতু 1998 থেকে 2023 25 বছর হয়, তা 2023-এ 25 বছরে প্রিয় বন্ধুর একটা সেলিব্রেশন হিসেবে আমি একটা প্রিয় বন্ধু 2 আমি লিখি। সেটা যারা আমার খুব ঘনিষ্ঠ সার্কেলে তারা জানে ওটা আমার স্ত্রীর নিজের ব্যক্তিগত গল্প, ওটা একেবারেই কল্পিত কোনো কল্প কাহিনী না। ওটা আমার স্ত্রী যারা আমার বা আমার স্ত্রীর খুব ঘনিষ্ঠ তাদের জানা, তার সদ্য 2 মাস আগে আমার বিয়ে হয়েছিল ওটা পাবলিশ হওয়ার। তো আমি যখন অমৃতাদিকে ওটা বানাই, অমৃতাদি বলে আমরা ওটা করবো, বা তখন গানগুলো আমাকে 5টা গান ছিল, ওখানে 5টা গানের স্কোপ ছিল, ঠিক ওই দুটো ক্যারেক্টারকে দিয়ে গল্পটা একটু পাল্টে দিয়েছিলাম আমি, একটু অন্য মানে আজকের আঙ্গিকে গল্পটা লেখা হয়েছিল, বর্তমান আঙ্গিকে ওই অর্ণবার জয়িতাকেই আবার নতুনভাবে ফিরিয়ে এনেছিলাম। এবার অঞ্জন দত্তকে আমরা যখন ওটা আমরা হোয়াটসঅ্যাপে লিঙ্কটাও পাঠানো হয়, এবার সামার সাথে আমরা কিছুতে তখন যোগাযোগ করতে পারিনি তখন আমরা, যাই হোক ওটা ওই আপনারা দেখবেন ভোকাটা বলে একটা ওয়েব ম্যাগাজিনে 2023-এর 23শে জুলাই সংখ্যাতে ওটা পাবলিশ করা আছে। ওটা অলঙ্করণের দায়িত্বে ছিলেন শুভ্রা হালদার বলে একজন, যে নিজে স্কেচ করে ওই দুটো চরিত্রের বিভিন্ন ওঠা পড়া করেছিলেন। মানে ওটা একটা খুব সুন্দর একটা ব্যাপার ওরা প্রেজেন্ট করেছিল ভিজুয়ালি। তোমার আগের যে কাজগুলো রয়েছে যেমন আরশিনগর এবং প্রিয় বন্ধু 2, এই কাজগুলোতে দেখা গিয়েছে ভীষণ একাকিত্বে ভোগা এবং প্রেমে ধোঁকা খাওয়া বা বলা যেতে পারে যে ভালোবাসার কাঙাল, এই ধরনের চরিত্রগুলো, যেখানে অনেকেই মনে করছেন যে আপনি আপনার গল্পটাই ওখানে বলছেন, কিন্তু আবার অনেকেই মনে করছে এটা, এবং ঘনিষ্ঠ সূত্রে যদি বলা যায় তাহলে তুমি তোমার গল্পটা কোনোভাবেই নয়, কারণ তুমি যেরকম প্রতিবাদী এবং ভীষণভাবে মুখের ওপর কথা বলে দাও, তো এইবার আগামী দিনে তোমার চরিত্র তুমি যেরকম সেটাই কি দর্শক দেখতে পাবে? একদম। আমার পরবর্তী যে প্রজেক্টটা আসছে ওটা হবে বাংলার প্রথম কমপ্লিট এআই টকিজ। হ্যাঁ, সেখানে একজন মানে তোমরা জানি না, তুমি আমার থেকে অনেকটা ছোট, ব্রাত্য বসুর উইঙ্কেল টুইঙ্কেলের একটা সিকুয়েল হিসেবে আমি করছি দেশভাগের ওপরে ভিত্তি করে, বাবা ছেলের একটা ভার্চুয়াল কনভারসেশন। হ্যাঁ, ওটা এআইতে আমাদের কাজ শুরু হয়েছে, আমাদের অডিওটা রেকর্ড হয়ে গেছে, আমরা ওটা ভিডিও গ্রাফিক্সগুলোর কাজ চলছে, ওটা যে বেসিক্যালি বাবা আর ছেলের একটা কনভারসেশন একটা। তো ওখানে ছেলের যে চরিত্রটা আছে ওটা বেসিক্যালি লিওর একটা এআই ফিল্ম ফেস্টিভ্যালের জন্য বানানো হচ্ছে। ওরা কতগুলো প্যারামিটার দিয়েছে, সেগুলো ফলো করে করা হচ্ছে। লেখাটা সম্পূর্ণরূপে আমার। তখন যে ছেলের চরিত্রটা ওটা আমরা অনির্বাণ ভট্টাচার্যের ছবি সুপার ইম্পোজ করে এআইতে ফেলে আমরা ছেলের চরিত্রটা করছি আমরা। কেন ওখানে ওটা কপিরাইট ফ্রি প্রিমিয়াম এআই টুল ইউজ করা হচ্ছে বলে আমরা কোনো কপিরাইটে ঝামেলায় পড়বো না এখানে। তো এখানে সম্পূর্ণরূপে এই যে ছেলের চরিত্ররা, এখানে আমি যে ব্যক্তি নীলাঞ্জন ঘোষ বা যারা আমার ঘনিষ্ঠ মহলে আমাকে চেনে, যে মুখের ওপর এই যে তুমি বললে মুখের ওপর সত্যি কথাটা বলে অপ্রিয় সত্যিটা লোকের ওপর বলে লোকের কাছে খারাপ হওয়া, বা সবাই একটু প্রতিবাদী বা সত্যিটা তুলে ধরা, বা ভণ্ডামোর বিরুদ্ধে গিয়ে কথা বলা,
ওই চরিত্রটার মধ্যে তোমরা আমাকে পুরোপুরি রিলেট করতে পারবে। ওটা খুব শিগগিরই আসছে। আগে ওটা আমাদের সেপ্টেম্বরে ওটা স্ক্রিনিং আছে ফ্রান্সের লিওতে। তারপর ওখান থেকে যা আমাদের রিপোর্ট আসবে, রিপোর্ট সমেত প্রেস কাভারেজ করে ওটা আমরা এই সহজপাঠী ইউটিউব চ্যানেলে আপলোড করবো। আপলোড করতে করতে হয়তো পুজোর আগে মহালয়ার পারপাসে করবো। ওটা বেসিক্যালি বাবা ছেলের সংগ্রাম। ব্রাত্য বসুর বিখ্যাত নাটক টুইঙ্কেল টুইঙ্কেলের ছায়া তৈরি। তোমার ভবিষ্যৎ পরিকল্পনা দর্শকদের বলো। হ্যাঁ, ভবিষ্যতে যেটা আছে, আমি এখন চাকরি করছি সংবাদ মাধ্যমে, একটি বিশিষ্ট সংবাদ মাধ্যমে একজন সিনিয়র এসইও এআই অ্যানালিস্ট হিসেবে। তা আমি বেশি দিন চাকরি করতে চাইছি না, কারণ চাকরি করতে গেলে আমি সারাদিন যে চাপটা, সেটা আমার ব্যক্তিগত কাজ বা আমার ব্যক্তিগত জীবন বা আমার স্ত্রী বা আমার পরবর্তী আমার বয়স্ক বাবা মা, তাদের অসুস্থতা, তাদের হাসপাতালে ডাক্তারের চেক আপ, সমস্ত কিছুতে প্রচন্ড রকমভাবে হ্যাম্পার করছে অফিসের কাজ। আমার কিন্তু চাকরি না করার উপায় নেই। এবার যেটা প্ল্যান আছে, আমি একটা টিম তৈরি করছি, একটা যে টিমটা যেটা বললাম একটু আগে, যে একটা এআই টকিজের কথা হচ্ছে আমাদের, যেটা কাজ চলছে, যেটা বাবা ছেলের গল্প। এরপরে আমাদের প্ল্যান আছে, আজকে একজন আমার সাথে যোগাযোগ করেছে, তোমরা আসার একটু আগে আমি তো অনেক ক্যাফেতে বসে চা খাচ্ছিলাম, যে এআই এর ওপরে এআই টকিজ দিয়ে, মানে এআই জেনারেটেড ভয়েস, এআই জেনারেটেড কন্টেন্ট দিয়ে আমরা একটা সম্পূর্ণ 2 থেকে 2.5 ঘন্টার ফিচার ফিল্ম করবো। সেটা এবার আমাদের সে টুল আছে বা আমাদের সেই সার্টিফিকেশনটা আছে। হ্যাঁ, এবার আমি একটা টিম তৈরি করার চেষ্টা করছি। এবার অলরেডি কিছু আমি পেয়েছি, ম্যাক্সিমামটা আমি করছি, বা তারা কিছুটা যতটা বাচ্চা করছে, যথেষ্ট সহযোগিতা করছে তারা। এবার দেখা যাক ভবিষ্যতে যে আমরা সেই নিয়ে এগোবো। সাধারণত তোমার সাথে যারা সহকর্মী রয়েছে তাদের সাথে তুমি ব্যক্তিগত ভাবে জড়িয়ে পড়ো এবং তাদের সাথে একটা ব্যক্তিগত ভাবে ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করো, সেটা কাজের ক্ষেত্রে কতটা প্রভাব ফেলে? হ্যাঁ, এইটাই হচ্ছে ব্যাপার। এটা খুব ভালো প্রশ্ন করেছো তুমি। এই যে আমার সহজপাঠ পরিবার, হ্যাঁ, এই যে যারা সহজপাঠে প্রথম থেকে আছে, বা এই অর্পিতা, অমৃতাদি, বা এখন নতুন দেবশ্রী যুগ হয়েছে, বা আজকে ধরো আশি নগরের সময় থেকে এই সংহতি আমাদের সাথে আছে, বা আরও যারা আছে, তাদের প্রত্যেকের সাথে আমি পারিবারিকভাবে একটা বেশ ভালো একটা যথেষ্ট ঘনিষ্ঠ একটা বন্ধুর সম্পর্কে। আমি তাদের বাড়িতে যাওয়া, তাদের বাবা মা তাদের বাড়ির অনুষ্ঠানে, বিভিন্ন অনুষ্ঠানে যাওয়া, তারা আসে আমার আমার বাড়ির নানা অনুষ্ঠানে, পুজোতে বা বিয়ে, অন্নপ্রাশন, যাই হোক না কেন, যে এই যে এখানে আমাদের কাজ করতে একটা সুবিধা হয়, যে একটা কাজ করতে গেলে আমরা তো কেউ বড় নাম নই, বা বিশাল ফিনান্স আমাদের আসে না। এই যে এত লিমিটেশনের মধ্যে আমাদের কাজ করতে হয়, এই যে কাজ করার জন্য যে আবদারটা করা যায় কাছে, এটা সবাই একজন যে হাইলি প্রফেশনাল যদি কেউ হয়, বা বিশাল কোনো একটা যদি একজন সম্পূর্ণ অচেনা একজন শিল্পী বা টেকনিশিয়ান হয়, তার কাছে সেভাবে করা যায় না, কারণ সবাই প্রফেশনালের জন্য করে। বাট এই যে পারিবারিকভাবে আমি আমার সহকর্মীদের সাথে জড়িয়ে আছি, তার জন্যে যেটা হয় যে আমি তাদের কাজ যেমনি, তারাও আমাকে কোনো বিনা সংকোচে তাদের কাছে কথা বলতে পারে, আমার কোনো কাজের ক্ষেত্রে হলে আমিও বিনা সংকোচে তাদেরকে আমার কাজে কথা বলতে পারি। এই বোঝাপড়াটা আমাকে খুবই সাহায্য করে। আমাকে যেখানে এই বোঝাপড়াটা আমাকে দীর্ঘদিন ধরে সাহায্য করেছে, এবং 2019-এর শেষের দিকে সহজপাঠ তৈরি হওয়ার পর থেকে তো ওটা আরও কাজ করেছে। কারণ সহজপাঠ আমার সাথে যারা দীর্ঘদিন ধরে শিল্পী হিসেবে, সহকর্মী হিসেবে যুক্ত আছে, তারাই সহজপাঠের একদম গোড়া থেকে আছে। এবার মাঝখানে কিছু এসছে গেছে এরকম, ঠিক আছে, ওগুলো আমি বাদ দিচ্ছি এগুলো, কিন্তু তাদের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক কখনো খারাপ হয়নি, বা সহজপাঠের কাজেও কখনো হ্যাম্পার হয়নি। আমি এটাই বলতে চাই। আমি আমার শেষ প্রশ্নে একদম কাছাকাছি চলে এসেছি। আমার শেষ প্রশ্ন হলো, তুমি তোমার নিন্দুকদেরকে কি বার্তা দিতে চাও? হ্যাঁ, আমার অনেক নিন্দুক, এটা আমার পরিবারে বলো, আমার আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠী বলো, আমার পাড়া প্রতিবেশীদের মধ্যে বলো, আমার মানে সহকর্মীদের বলো, আমার প্রচুর নিন্দুক। এবার বলছি, নিন্দুকরা যারা আছে আমার পেছনে কথা প্লিজ না বলে আমার সামনে এসে বলুন। যদি দম থাকে আমার যোগ্যতায় আসুন, আমার সামনে এসে কথা বলুন, আমার পেছনে যেন কথা না বলেন আপনারা। যে একটু এটাই তাদের কাছে আমার একটা একান্ত হাত জোর করে অনুরোধ, যে আমার যারা নিন্দুক আছে আমার পরিবারে, আমার পাড়া প্রতিবেশী যারা আছেন, তারা যেন আমার সামনে এসে আমার নিন্দাটা করেন। আগে আমার যোগ্যতায় আসুন তারা, তারপর নিন্দা করবেন, ঠিক আছে? আমি এর বেশি কিছু বলতে চাই না। সোজা সাপটা, ভীষণ সরল এবং ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড, এটাই নীলাঞ্জন দা, এবং আমাদের আজকের আড্ডাটাও ঠিক সেরকমই ছিল। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ক্যামেরায় সংহতি প্রিয়ার সাথে আমি স্বর্ণালী চক্রবর্তী, সময় 365, কলকাতা।